দীপ্তি দেবীর বৌমা সুমনা 12 বছর ধরে সংসার সামলে আসছে। প্রত্যেক দিনের মতো এই দিনও সকালের খাবার রান্না করার পর সুমনা তাড়াহুড়ো করে টেবিলের উপরে সব খাবার সাজিয়ে রাখে এবং সেখানে তার স্বামীকে দেখতে না পেয়ে মেয়ে লিলিকে বলে, এই লিলি, তোর বাবা কোথায়? খাবার টেবিলে খাবার রেখে দিয়েছি, আর তোর বাবা এখন কোথায় গেল বলতো? কোথায় আবার যাবে? তোমার হাতে সেই একই পুরনো রান্না খেয়ে খেয়ে আমার ছেলেটা একেবারে অস্থির হয়ে উঠেছে। রোজ হয় পটল, না হয় ঝিঙে। এই খাবার মানুষ আর কতদিন খাবে বলো তো? ও বেচারা সারাদিন খেটে খুটে পরিশ্রম করে বাড়ি ফিরে আসে দুটো ভালো মন্দ খাবে এই আশায়, কিন্তু বাড়ি এসে দেখে সেই একই সবজি। তারও আবার যদি একটু স্বাদ হতো। দেখুন মা, সপ্তাহে 7 দিন হয়, আর 7 দিনের মধ্যে 14টা সবজি হয়। তাহলে একটা সবজি সপ্তাহে 2বার রিপিট হবে না, এমন তো হতে পারে না, কি বলেন? এই সপ্তাহে আমি এই প্রথমবার ঝিঙে রান্না করেছি। কালকে আমি তো আপনাদের সকলকে পমফ্লেট মাছের ঝাল খাইয়েছিলাম, সঙ্গে ডাল পালং শাকও ছিল। কই, এক সবজি তো রান্না করি না আমি? মা, আমারও এই সবজি খেতে ভালো লাগে না। আমি ঝিঙের তরকারি খাবো না। তুমি রোজ রোজ এই ধরনের বিরক্তকর তরকারি রান্না করো। আমার ফ্রেন্ডরা রোজ কত সুন্দর সুন্দর খাবার টিফিনে নিয়ে যায়, সকালে উঠে কত ভালো ভালো ব্রেকফাস্ট করে, আর তুমি আমাকে একই জিনিস খাওয়াও। এই, তোর খুব বড় বড় কথা হয়েছে না? এমন এক থাপ্পড় মারবো না, সব বিরক্ত সরে যাবে। এইটুকু মেয়ে কেমন কথা শিখেছে দেখো না। চুপচাপ বসে বসে এগুলো খা। আজ এই খাবো না, কাল ওই খাবো না। বাড়িতে রোজ যা হবে তাই তো তোকে খেতে হবে। আর একটা কথা বললে না, মেরে মেরে খাওয়াবো। কি বৌমা, তুমি ওকে ভাবে বলছো কেন? ও তো বাচ্চা, ওর কি দোষ? ওর যেটা ভালো লাগে ও তো সেটাই খাবে নাকি? হ্যাঁ মা, ও বাচ্চা, সেজন্যই আমি বলছি। এই বয়স থেকে যদি সবজি না খায়, তাহলে বড় হয়ে সবজি খাওয়ার অভ্যাসটা তৈরি হবে কি করে? তখন আপনার ছেলের মতোই তো না খেয়ে বাড়ি থেকে চলে যাবে। আমার ছেলের কোনো দোষ দেবে না তুমি। প্রত্যেকদিন এই একই সবজি রান্না করলে কোন বাড়ির ছেলে সহ্য করবে শুনি? তাও তোমায় ও কিছু বলে না। অন্য কেউ হলে না বাড়িতে অশান্তি শুরু করে দিত। তোমার ভাগ্য ভালো, আমার মতো শাশুড়ি আর আমার ছেলের মতো স্বামী পেয়েছো। এই লিলি, এই রে, 50 টাকা নিয়ে গিয়ে স্কুল থেকে কিছু খেয়ে নিবি, খালি পেটে থাকিস না। মা, আপনি এসব কি করছেনটা কি? আবার আপনি ওকে টাকা দিচ্ছেন? এইভাবে তো আপনি ওর অভ্যাসটাকে আরো খারাপ করছেন। ও তো জেনে গেছে বাড়িতেও না খেলে ওর ঠাকুমা ওকে টাকা দিয়ে দেবে, সেজন্যই তো রোজ ইচ্ছে করে বাহানা করে না খেয়ে উঠে পড়ছে। সুমনা এভাবে বললে তার বিবাহিতা ননদ ছবি বলে, এটা কোন ধরনের কথা হলো বৌদি? আমি 2 দিন থেকে চুপচাপ সমস্ত কিছু সহ্য করছি, কিন্তু তা বলে তুমি এভাবে মাকে অপমান করবে? মা তোমার মেয়েকে টাকা দিচ্ছে, তাতেও তোমার সহ্য হচ্ছে না? আর যদি মা এই টাকাটা আমার মেয়েকে দিয়ে দিত, তাহলে তখন তুমি এটা বলতে, মা তার মেয়ের সন্তানকে তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসে। এই কদিনের মধ্যে না তুমি নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছো। দিদি, আমার বিয়ে হয়েছে আজ 12 বছর, নতুন তো তুমি, মাত্র 2 বছর বিয়ে হয়েছে তোমার। আর তুমি প্লিজ এ ব্যাপারে কিছু বলো না তো। দেখতে পাচ্ছ তো বাচ্চারা কিভাবে নষ্ট হচ্ছে। তোমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, পরে কিন্তু তুমি এই জিনিসটা নিয়ে নিজেই ভুগবে, বলে দিলাম। দেখলে তো মা, বৌদি কিভাবে এখন থেকে আমাকে অভিশাপ দিচ্ছে, আমি নাকি শ্বশুর বাড়িতে ভুগবো। মা, এইসব শোনার জন্য তুমি আমাকে বারবার এখানে ডেকে পাঠাও। দেখলে তো এই কবার এই বৌদি আমাকে কত কথা শোনালো। এরপর কি আমি এখানে রোজ রোজ এসে সময় কাটাতে পারবো? দীপ্তি দেবী তার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে রাগ করে ঘরের ভেতরে চলে যায়। এদিকে মেয়েকে বোঝানোর জন্য বাবা মা অস্থির হয়ে পড়ে এবং বাবা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসে। দুপুরে বিরিয়ানি গরম করে সবাই মিলে খাওয়া দাওয়া করে। আহ, এই হলো খাবার। স্বাদে যেমন গন্ধেও তেমন। খাবারে যদি স্বাদ গন্ধ না থাকে তাহলে আর থাকলোটা? বলি, কোন মানুষ চায় না বাড়িতে দুটো ভালো মন্দ খেতে? কিন্তু আমাদের বাড়িতে কি মানুষের জন্য সেই ভাগ্য আছে? সবাই নিজেদের মতো কাজ করছে, রোজগার করছে, বাড়িতে টাকা এনেও দিচ্ছে, কিন্তু বাড়ির গৃহিণী যদি বাড়ির লোকেদের ভালো মন্দটা না খাওয়াতে চায়, তাহলে আর কার কি করার আছে? আমি বুঝতে পারছি মা, আপনি আমাকে ইশারা করেই সমস্ত কথা বলছেন, কিন্তু আপনি একবার আমার দিকটা ভেবে দেখুন তো। আমি বাড়িতে রোজ রোজ কি এমন রান্না করব যেটা আপনাদের সবার ভালো লাগবে? প্রত্যেকদিন কি আর রেস্টুরেন্টের মতন খাবার দাবার করা সম্ভব? সপ্তাহে 1-2বার ঠিক আছে, তাছাড়া তো বাকি দিনগুলো আর 5 জনের মতো সাধারণ খাবারই সবাইকে খেতে হবে। থাক বৌমা, তোমাকে আর আমাদের জন্য এত পরিশ্রম করতে হবে না। আমাদের কি আর সেই কপাল আছে যে আমরা বাড়িতে বসে বসে ভালো মন্দ জিনিস খেতে পারবো? মা, তুমি এই আইডিয়াটা তো ভালোই দিয়েছো। আরে বাবা, তোমরা তো একটা ভালো রেস্টুরেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখান থেকে তোমরা যখন যেটাই অনলাইনে অর্ডার করে দেবে আর আরাম করে বসে বসে খাবে। এই তো আজকে যেমন বিরিয়ানিটা আনা হলো, বাবা বাড়িতে ছিল বলে বিরিয়ানি এনে দিয়েছি।
এবার ধরো বাবার যেতে ইচ্ছা করছে না বা বাবা অন্য কোনো কাজের মধ্যে আছে, তখন তোমরা ফোনে অনলাইনে অর্ডার করে দেবে, দেখবে কিছুক্ষণের মধ্যেই একেবারে গরম গরম খাবার তোমাদের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। ছবির কথা সবার খুব ভালো লাগে এবং পরের দিন থেকে তারা সবাই মিলে অনলাইনে খাবার অর্ডার করে দেয়। যখনই কারোর খেতে ইচ্ছে হতো মোবাইল থেকে খাবার অর্ডার করে দিত। এভাবেই 2-4 দিন কাটার পর একদিন খাবারের বিল দেওয়ার সময় দীপ্তি দেবী বলেন, এই দাঁড়াও, আজকে খাবারের বিল বৌমা দেবে। মানে আমি কেন খাবারের বিল দিতে যাব? আমি কি আপনাদেরকে বাইরের খাবার কিনে খেতে বলেছি নাকি? কেন তুমি দেবে না মানে? আমার ছেলে সারা মাসের টাকা তোমাকে এনে দেয়, আর সেই টাকা দিয়ে তুমি আমাদের জন্য খাবার রান্না করো, দোকান বাজার সব করো। এখন তো তোমাকে আমাদের জন্য খাবার রান্নাও করতে হয় না, আর বাজার দোকানও করতে হয় না। তাহলে সম্পূর্ণ টাকাটা তো বেঁচে যায়। ওই টাকা দিয়েই তোমাকে এখন বিল মেটাতে হবে। রান্না করছো না তাই বলে কি টাকাগুলো নিয়ে রাখবে নাকি? শাশুড়ির কথা শুনে সুমনা ঘরে যায় এবং ব্যাগ থেকে টাকা নিয়ে সে বিল মিটিয়ে দেয়। এভাবেই এরপর থেকে সুমনাকে বাইরের খাবারের বিলের টাকা দিতে হতো। প্রথম সুমনা বাধ্য হয়ে টাকাগুলো দিত, কিন্তু 10 দিন পেরিয়ে যাবার পর সারা মাসে সমস্ত টাকা শেষ হয়ে যায়। তখন সে তার শাশুড়িকে বলে, মা, আজ থেকে আমি আর আপনাদের অনলাইনের খাবারের টাকা দিতে পারবো না, আমাকে ক্ষমা করুন। আপনার ছেলে প্রতি মাসে আমাকে 20,000 টাকা সংসার খরচের দেয়। এখন এই 10 দিনের মধ্যেই সেই টাকা শেষ, বাকি দিন আপনারা কি করে কাটাবেন এবার আপনারাই বুঝুন, আমাকে ক্ষমা করবেন। আমরা বুঝবো মানে? দেখো বৌমা, তুমি এই বাড়ির গৃহিণী, তোমার কর্তব্য হচ্ছে যতটুকু টাকা পাবে সেই টাকার মধ্যেই তোমার পরিবারের সবার সমস্ত প্রয়োজন মেটাতে হবে। আমাদের খাবারের সমস্ত টাকা তোমাকেই দিতে হবে। এবার সেটা তুমি কিভাবে ম্যানেজ করবে তুমি নিজে বুঝে নাও। দেখো, তুমি জেনে গেছো যে আমরা কি ধরনের খাবার খেতে পছন্দ করি, এবার সেই অনুযায়ী তুমি নিজেই খাবার অর্ডার করবে। আমরা আর এইসবে থাকতে পারবো না। দীপ্তি দেবীর কথা শুনে সুমনা খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তার বান্ধবী নিতাকে ফোন করে এবং সমস্ত ঘটনা খুলে বলে। এটা তুই কি বলছিস সুমনা? আরে বাবা, এখনকার বৌমারা শ্বশুর শাশুড়িকে খেতে দিতে চায় না, তুই তাদের জন্য এত কিছু করছিস, তাও তারা তোর সাথে এই ব্যবহার করছে। দেখ, তোকে বাজেটের কথা ভাবতে হবে, আবার ওদের মুখের স্বাদের কথাও ভাবতে হবে। তুই এক কাজ করলে পারিস তো, বাইরে ঠেলা গাড়িতে কত ভালো ভালো খাবার বিক্রি হয়, ওগুলো খুব কম দামে বিক্রি হয়, তুই ওখান থেকে খাবার নিয়ে এসে শ্বশুর বাড়ির সবাইকে খাওয়া। হ্যাঁ, তুই একেবারে ঠিক কথা বলেছিস তো, আমি যাই দেখি বাইরে কি পাওয়া যায়। এই বলে সুমনা ব্যাগ হাতে বাজারের দিকে বেরিয়ে পড়ে এবং ঠেলা গাড়ির সামনে সস্তায় রুটি, সবজি, তরকারি সবকিছু কিনে বাড়ি ফিরে আসে। ঘরে সে শুধু ভাত রান্না করে, তারপর তার কিনে আনা সবজি তরকারি টেবিলে সাজিয়ে রেখে সবাইকে খেতে দেয়। ঠেলা গাড়ির খাবার খেতে খেতে সবাই খাবারের খুব প্রশংসা করে। বৌমা, খাবারটা তো খুব ভালো। এটা কোনো নতুন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছো নাকি? খাবারগুলো তো আগের মতো নয়, তবে আজকের খাবারগুলো আগের থেকেও খুব ভালো লাগছে। কি বলো তোমরা? সবাই দীপ্তি দেবীর কথায় সায় দেয়। ঠাকুমা, চিকেন ললিপপটা একবার খেয়ে দেখো, কত টেস্টি। মা, তুমি প্রথমবার আমার মনের মতো খাবার অর্ডার করেছো, আমার তো এই খাবার খেতে খুব ভালো লাগছে। বাবার অর্ডার দেওয়া খাবারের থেকেও অনেক বেশি ভালো। বাড়ির সবার কথা শুনে সুমনা মনে মনে হাসে। বাহ, এটা তো অনেক ভালোই হলো, এতগুলো খাবার মাত্র 300 টাকায় চলে এলো, আর সবাই কত সুনামও করছে। এবার দেখবো এরা কিভাবে এই খাবার বেশি দিন খায়। এরা আমাকে যতই অপমান করুক না কেন, আমি তো এভাবে এদেরকে বারবার বাইরের খাবার খেতে দিতে পারি না। কিন্তু সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল তো ব্যাঙ্কাতেই হয়। এখন আমাকেই কিছু একটা করতে হবে। এইভাবে নানান ধরনের চিন্তা ভাবনা করে সুমনা প্রত্যেক দিনের থেকে বেশি তেল মশলা যুক্ত খাবার অর্ডার দেওয়া শুরু করে। টানা কয়েকদিন ঠেলাগাড়ির খাবার খেয়ে শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং বাকি সবার একটু করে পেটের সমস্যা দেখা দেয়। বিশেষ করে বয়স্করা পেটের সমস্যায় ভুগতে শুরু করে। একদিন সকালে শ্বশুরমশাই বলে দেন যে তিনি আজ বাইরের খাবার খাবেন না। তা কি করে হয় বাবা, আপনাদের কারোরই তো আমার হাতের খাবার পছন্দ নয়। সত্যি বলতে বাইরের খাবার খেয়ে খেয়ে এখন আমারও মনে হচ্ছে যে আমি নিজে খুব খারাপ রান্না করি। না না, আমি বরং বাইরে থেকে বাবার জন্য হালকা কিছু অর্ডার করে দিচ্ছি। শ্বশুর শাশুড়ি বৌমাকে জোর করতেও পারে না। সুমনা বাইরে থেকে ডাল এবং মিক্স ভেজের তরকারি অর্ডার করে। দুপুরে সবাই মিলে খেতে বসে। এমন সময় প্রতিবেশী সুমনা দেবী তাদের বাড়িতে ছুটে আসেন আর বলেন, দিদি দিদি, বাড়িতে জয় আছে? কেন গো, কি হয়েছে? দেখো না, কাল রাতে বাইরের খাবার খেয়ে সকাল থেকে তোমার দাদার পেট খারাপ, তারপর হঠাৎ যন্ত্রণা শুরু হয়েছে। এখন এমন অবস্থা যে না ভালো করে দাঁড়াতে পারছে না বসতে পারছে। ওকে মনে হয় এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। জয়কে একটু ডেকে দাও না গো, আমি তো এইসবের কিছু বুঝি না। একটা গাড়ি ঠিক করে দিক আর আমাদের সঙ্গে একটু চলুক।
সুমনা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করে এবং গাড়ির ব্যবস্থা করে। সেও সঙ্গে করে তাদের সঙ্গে যায়। তারপর সব কাজ মিটে গেলে সে বাড়ি ফিরে আসে। এদিকে সারাদিনের এই ঘটনায় শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে বাইরের খাবার খেয়ে পাশের বাড়ির মানুষের কি অবস্থা হয়েছে। এদিকে তারা প্রত্যেকদিন বাইরে থেকে খাবার খায়, তার উপরে সবার মোটামুটি পেট খারাপ। তারা সবাই খুব ভয়ে ভয়ে সুমনার কাছে আসে এবং তাকে বাড়িতেই খাবার রান্না করার জন্য রিকোয়েস্ট করে। সুমনা প্রথমে একটু আপত্তি করে, কিন্তু বাড়ির লোকেরা নিজেদের ভুল স্বীকার করে। এরপর সুমনা বাড়িতেই রান্না বান্না শুরু করে এবং বাকিরা কোনো আপত্তি ছাড়াই ভালোভাবে খাওয়া দাওয়া শুরু করে। এভাবেই ঠেলা গাড়ির খাবার খেয়ে সবাই সোজা পথে চলে আসে। পূর্ণিমা, তার মা ছায়া দেবী, দাদা দীনেশ ও বৌদি লতার সঙ্গে পলাশপুকুর নামক গ্রামে বাস করত। পূর্ণিমা খুবই ভালো এবং সাদাসিধে প্রকৃতির মানুষ ছিল, কিন্তু তার সত্ত্বেও সে কারোর কাছ থেকে কোনো সম্মান পেত না, কারণ তার গায়ের রং ছিল শ্যামলা বর্ণের। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোক কারোর কাছে এসে কোনো ভালোবাসা বা সম্মান পেত না। এমনই একদিন তার বৌদি ললিতা বলে, এই দিনেশ, তোমার বোনের এবার বিয়ের ব্যবস্থা করো তো। তোমার বোনের বোঝা নিয়ে আমি আর ঘুরে বেড়াতে পারছি না। কিন্তু ললিতা, তুমি তো জানো পূর্ণিমার গায়ের রং কালো। এখন এইরকম কালো মেয়েকে কেই বা বিয়ে করবে বলো তো? তুমিই বলো, কেউ বা জেনে শুনে এইরকম কালো মেয়েকে বিয়ে করতে চায়? দেখো, কালো তো কি হয়েছে? তুমি জানো কালো আর আমি জানি কালো, আর সকলে তো জানে না। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে একটু পরিষ্কার করে বলো তো। ওহ, তুমিও না? এখন বাজারে অনেক রকমের মেকআপ উঠেছে। আমরা পূর্ণিমাকে মেকআপ করে ফর্সা করে দেব, আর কেউ ওর গায়ের রং ধরতেই পারবে না। ললিতার এরকম যুক্তি শুনে দীনেশ খুবই খুশি হয়ে যায়, কারণ সেও চাইতো না যে পূর্ণিমা তাদের সঙ্গে ওই বাড়িতে থাকুক। এরপর ললিতা পলাশ নামের একটি ছেলের সঙ্গে পূর্ণিমার বিয়ে ঠিক করে দেয়। একদিন পলাশ তার মা নয়নতারা দেবীকে সঙ্গে নিয়ে পূর্ণিমাকে দেখতে আসে। মা, পূর্ণিমাকে দেখতে খুবই সুন্দর, যেমন গায়ের রং তেমন দেখতে। আর তুমি কি বলছো, পূর্ণিমাকে তোমার পছন্দ হচ্ছে না? হ্যাঁ, আমার বৌমাকে খুব পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেললেই মঙ্গল হয়। হবু শাশুড়ির কথা শুনে সকলেই অবাক হয়ে যায়, কারণ পূর্ণিমা ছিল শ্যামলা বর্ণের। কেউই কল্পনা করতে পারছিল না যে পলাশ ও তার মায়ের পূর্ণিমাকে পছন্দ হয়ে যাবে। আসলে ললিতা পূর্ণিমাকে মেকআপ দিয়ে ফর্সা করে রেখেছিল, আর সেটা কেউই জানতো না। এরপর নয়নতারা দেবী ছায়া দেবীকে বলেন, দিদি, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা যত শিগগিরই সম্ভব বিয়ের ব্যবস্থা করতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই দিদি, আপনারা বিয়ে তোড়জোড় শুরু করুন। এই বলে পূর্ণিমার এবং পলাশের বিয়ে ঠিক হয়ে যায় এবং দিনক্ষণ দেখে তাদের বিয়ে হয়ে যায়। এরপর পূর্ণিমা তার শ্বশুর বাড়িতে এলে সকলেই বেশ হাসি খুশিতেই ছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে পূর্ণিমার কালো রং দেখে পলাশ অবাক হয়ে যায় এবং সে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মা, ও মা, শিগগিরই এখানে আসো, দেখবে আসো, রাতারাতির মধ্যে আমার ফর্সা চকচকে বউ কেমন কয়লার মতো কালো হয়ে গেল। ও মা, তাড়াতাড়ি আসো। আরে হলোটা কি? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন সকাল সকাল? কি হয়েছে বল? ও মা, এ কি সর্বনেশে কাণ্ড! এ কোথা থেকে এরকম কালী ভূতনি চলে এলো? হ্যাঁ রে পলাশ, আমরা তো ফর্সা বৌমা নিয়ে এসেছিলাম। আসলে মা, আমি প্রথম থেকেই কালো। আমার বৌদি আমাকে পার্লার থেকে মেকআপ করিয়ে ফর্সা করিয়ে রেখেছিল, সেজন্যই তো আপনাদের আমাকে পছন্দ হয়েছিল। হে ঈশ্বর, কি বলে রে পলাশ! তার মানে আমাদের সঙ্গে ওই বাড়ির লোকেরা প্রতারণা করেছে। ঠক জোচ্চোর কোথাকার! দাঁড়া, এক্ষুনি তোর দাদা বৌদিকে ফোন করছি। মা, আমি এই বিয়ে মানি না। আমি এই কালী পেতনির সঙ্গে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না। তুমি ওকে তাড়াতাড়ি তাড়ানোর ব্যবস্থা করো, নাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। পলাশের কথা শুনে নয়নতারা দেবী পূর্ণিমার বাড়িতে ফোন করে। হ্যালো, এই যে বলিহারি, আপনারা কি মানুষ নাকি, না অন্য কোনো পশুর চামড়া আপনাদের গায়ে রয়েছে? মানুষের চামড়া থাকলে তো এই কাজটা করতে পারতেন না। কি করে আমাদের সঙ্গে প্রতারণাটা করলেন শুনি আপনারা? কি বলছেন মাসিমা? কি হয়েছে? পূর্ণিমা ভুল কিছু কাজ করেছে নাকি? শুধু পূর্ণিমা ভুল করেনি, ওটা পরিবারটাই তোমরা একটা ঠক জোচ্চোর। এই কালী পেতনিকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিস্তার পেয়ে যাবে ভেবেছো? দাঁড়াও, তোমাদের মেয়েকে এক্ষুনি বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে নয়নতারা দেবী ফোন রেখে দেয়। সকলের কথাবার্তা শুনে পূর্ণিমা অনেক কান্নাকাটি করতে থাকে
আর সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে জানতো তাকে বাড়ি পাঠিয়ে দিলে তার দাদা বৌদি তাকে কখনোই বাড়িতে আশ্রয় দেবে না। এরপর সে কাঁদো কাঁদো গলায় বলে, পলাশ বাবু, মা, আপনারা দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। আমি আপনাদের কোনো দিন বিরক্ত করব না। আপনাদের বাড়ির এক কোণে পড়ে থাকবো, বাড়ির কাজের লোকের মতো থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না মা। না মা, ওর একটা কথাও শুনবে না। তুমি ওকে এক্ষুনি এখান থেকে বের করো, নাহলে আমি চললাম। এই পলাশ, মাথা গরম করিস না। ও থাকবে বলছে থাকুক, সেই তো আমাদের একটা বাড়িতে কাজের লোকের দরকার ছিল। ও না হয় কাজের লোকের মতোই থাকবে। শোনো, তুমি থাকবে বলছো থাকো, কিন্তু আমার ছেলে তোমার সঙ্গে কোনো রকমই সম্পর্ক রাখবে না। আমি ওর আবার বিয়ে দেব। কথাটা শোনা মাত্রই পূর্ণিমার পায়ের মাটি সরে যায়, কিন্তু তারপরও সে হতাশ হয়ে পড়ে না। ঈশ্বরের উপরে ভরসা রেখে তাদের শর্তে রাজি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই পলাশ আবারও মাধবী নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মাধবীকে দেখতে খুবই সুন্দর ছিল এবং গায়ের রং ছিল একেবারে দুধে আলতার মতো। পলাশ মাধবীকে বিয়ে করে নিয়ে এলে নয়নতারা দেবী বলেন, পূর্ণিমা, এই পূর্ণিমা, কোথায় গেলি? এদিকে আয়। দেখ, পলাশ বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। তো সতীনকে বরণ করবি, আয়। মা, তুমি আবার ওকে ডাকছো কেন? আমি চাই না আমার সুখের সময় ওই কালী পূর্ণিমার কুনজর পড়ুক। আরে বাবা, তুই বুঝিস না, তুই চুপ কর। ওর খুব শখ এ বাড়িতে পড়ে থাকার, সেজন্যই তো ওকে দিয়ে ওর সতীনের বরণ করাচ্ছি। ও বুঝুক ঘরে সতীন এলে কিরকম লাগে। এরপর পূর্ণিমা কাঁদতে কাঁদতে মাধবীকে বরণ করতে যায়। ঠিক তখনই মাধবী বলে, ওয়েট ওয়েট, এসব কি হচ্ছে? ও আমাকে বরণ করছে কেন? নো ওয়ে, ও আমাকে কিছুতেই বরণ করতে পারে না। আমার গৃহপ্রবেশের কোনো দরকার নেই, আমি একাই ঘরে ঢুকে যাচ্ছি। এই বলে মাধবী ঘরে ঢুকে যায়। এতদিন পর্যন্ত পলাশ এবং নয়নতারা দেবী পূর্ণিমাকে অপমান করে আসছিল। এখন মাধবী আসার পর থেকে পূর্ণিমাকে উঠতে বসতে সে অপমান করে এবং তাকে দিয়ে তার যাবতীয় কাজকর্ম করাতো। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন মাধবী বলে, মা, আজকে আমি আর পলাশ একটু শপিং এ বেরোবো ভাবছিলাম। দেখুন না, আমার অনেক জামা কাপড় জমে গিয়েছে, কি করি বলুন তো? কি আর করবে বৌমা, তুমি শপিং করতে যাও, তোমার জামা কাপড় পূর্ণিমা সব ধুয়ে দেবে। আর কিছু কাজ থাকলে বলো, পূর্ণিমা তোমার সব কাজ করে দেবে। কি পূর্ণিমা, ঠিক বললাম তো? আসলে মা, ভাবছিলাম আমি একবার মায়ের সঙ্গে দেখা করে আসবো। অনেকদিন যাওয়া হয়নি তো, মনটা যেন কেমন করছে মায়ের জন্য। কি বললে? মায়ের বাড়ি যাবে? কার অনুমতি নিয়েছো মায়ের বাড়ি যাওয়ার জন্য? এ বাড়িতে থাকতে গেলে আমার নিয়মে চলতে হবে। এখন আমার বৌমা শপিং করতে যাবে, যাও গিয়ে ওর কাপড় চোপড় আছে কেচে ইস্ত্রি করে দাও। নয়নতারা দেবী এভাবে বললে পূর্ণিমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় এবং পলাশ ও মাধবী শপিং করতে চলে যায়। এভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। এরপর হঠাৎই মাধবীর ফোন আসে। মা, তাড়াতাড়ি আপনি সিটি হসপিটালে চলে আসুন, আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আইসিইউতে ভর্তি আছে। এ কি সর্বনাশ! এ কি কথা বললে বৌমা? আমার ছেলে কেমন আছে এখন? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। মা, কার কি হয়েছে আমাকে বলুন। এভাবে আপনি একা যাবেন না কোথাও, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আজ তোর জন্য এইসব কিছু হয়েছে। তুই যাওয়ার সময় না কালো বিড়ালের মতো পথ কাটবি, আর না আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে। কে পলাশবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে? আমিও যাবো মা আপনার সঙ্গে। দয়া করে আপনি না বলবেন না, আমাকে যেতেই হবে। তাতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাই দেবেন, কিন্তু আমি যাবই। এরপর পূর্ণিমা নয়নতারা দেবীকে নিয়ে সিটি হসপিটালে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে পলাশের পা ফ্র্যাকচার হয়ে গিয়েছে আর সে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এটা শোনা মাত্রই নয়নতারা দেবী এবং পূর্ণিমা কান্নায় ভেঙে পড়ে। এরপর ডাক্তারবাবু বলেন, আপনারা এইভাবে কান্নাকাটি করছেন কেন? ওর পা ফ্র্যাকচার হয়ে গেছে ঠিকই, ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন। ওপরওয়ালা চাইলে আপনাদের পেশেন্ট আবার উঠে দাঁড়াতে পারবে, কারণ এগুলো খুব রেয়ার কেস। 100%-এর মধ্যে 2% মানুষেরই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, আর ওই 2% মানুষের মধ্যে আপনাদের পেশেন্টও হতে পারে। এরপর ডাক্তারবাবুর কথা শেষ হতে না হতে মাধবী সেখান থেকে চলে যেতে যায়। তখন নয়নতারা দেবী বলেন, বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ক্ষমা করবেন, আমি সারা জীবনটা এই পঙ্গু মানুষের সঙ্গে কাটাতে পারবো না। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, সেখানে গিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। তুমি কি বলছো মা? এখন পলাশের সব থেকে বেশি তোমাকে দরকার, আর তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি এভাবে আমার জীবনটাকে শেষ হতে দিতে পারি না। আমাকে দেখতে সুন্দর, আমার বাবার টাকা রয়েছে, আমার বিয়ের জন্য লাইন লেগে যাবে,
তাহলে আমি কেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করতে যাব? তাই আমি চলে যাচ্ছি। মাধবীর কথা শুনে নয়নতারা দেবী কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই পূর্ণিমা বলে, মা আপনি দয়া করে কাঁদবেন না। আমি জানি আপনারা আমাকে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করেন না, কিন্তু পলাশবাবু এখন আমার স্বামী। আমি থাকতে আমি আমার স্বামীর অযত্ন হতে দেব না। আমি সুস্থ করে তুলবো আমার স্বামীকে। তুমি কি বললে? তুমি আমার ছেলেকে সুস্থ করে তুলবে? তুমি পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে? একটা স্ত্রী চাইলে সবকিছু করতে পারে মা। স্ত্রী চাইলে স্বামীকে জমে দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি এত বড় বোনের মানুষ, তোমার উপরে আমরা অনেক অত্যাচার করেছি, অনেক নির্যাতন করেছি, তারপরও তুমি আমাদের এই খারাপ সময়ে আমাদের পাশে আছো। এরপর কয়েকদিনের মধ্যেই পলাশকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয়। এরপর পূর্ণিমা পলাশের দিন রাত সেবা যত্ন করতে থাকে, যেটা দেখে পলাশও তার ভুল বুঝতে পারে এবং পূর্ণিমার কাছে ক্ষমা চায়। এরপর পূর্ণিমা তাদের সকলকে ক্ষমা করে দেয়। পূর্ণিমার যত্নে এবং ঈশ্বরের প্রতি ভক্তিতেই আজ আবার পলাশ সুস্থ হয়ে ওঠে এবং নিজের পায়ে দাঁড়ায়। এখন থেকে পূর্ণিমাকে আর কেউই অবহেলা করতো না। বাড়ির সকলেই তাকে বইয়ের মর্যাদা দিত।